গল্পের ডিম। এতদিন অয়ন যে আবেগের সংকেত পায়নি তা সে বোধ করি এখন তীব্রভাবে অনুভব করছে তার নিজের মনের মণিকোঠায়। অটোতে যেতে যেতে একদিন হুট করে নীলার গালে চুমু খায় অয়ন। অয়নের দোষ ছিল না। ভাই, ও তো বয়ফ্রেন্ড আছে, তা সত্ত্বেও। অয়ন রিশানকে বাধা দিয়ে বলে উঠল, আরে না, রিসেন্টলি ওর ব্রেকআপ হয়েছে, মনটা খুব খারাপ রে। ওর হয়তো আমাকে দরকার। ও তাই বুঝি? তা তোকে যখন বিশ্বাস করেছিলাম তখন তার দাম দিয়েছিলি বুঝি? যদি বলি একজন অচেনা মানুষকে বিশ্বাস করতে আমার ভয় হয়, কারণ তোকে একদিন বিশ্বাস করে আমি ঠকে গিয়েছিলাম। আমায় আমায় আরেকবার বিশ্বাস করে দেখ না, তোর সব ইচ্ছা আমি পূরণ করব। সাহিত্যের স্রোতে হারানো গল্পের আশ্রয় ও নতুন কাহিনীর ভেলা হলো গল্পের ডিঙ্গি, যার প্রতিটি ঢেউয়ে নতুন গল্পের জোয়ার খেলে যায়। হাই, আমি অঙ্কিতা। আজ গল্পের ডিঙ্গি আপনাদের শোনাতে চলেছে সোমেশ দাসের লেখা আবার ফিরে এলে। শুরু হচ্ছে আজকের গল্প আবার ফিরে এলে। অফিস থেকে বেরিয়ে শীতের সন্ধ্যায় বাড়ি ফিরছে অয়ন, শরীরে একরাশ ক্লান্তি আর বুক ভরা হতাশা নিয়ে। হতাশা শব্দটা তার জীবনে বারবার প্রতিফলিত হয়েছে শীতের পশ্চিমী ঝঞ্ঝার মতো। শহরের বুকে এই নামি আইটি ফার্মে চাকরি পেয়ে রঙিন স্বপ্নের মোড়কে নিজের ভবিষ্যৎ সাজিয়েছিল অয়ন। কিন্তু ভাগ্যের পরিহাসে ইন্টার্নশিপ থেকে ফুল টাইম চাকরিটা আর পেল না অয়ন। সে জীবনে খুব কি বেশি চেয়েছিল? একটা চাকরি যে মা তাকে নিজের জীবন দিয়ে সমস্ত সুখ আহ্লাদ ত্যাগ করে কিছু সময় নিজের মুখের গ্রাস তার মুখে তুলে দিয়ে মানুষ করেছে, সেই মায়ের মুখে একটুকু হাসি। আর যে বাবা মুখ বুজে কোনো প্রতিবাদ না করে সংসারের জন্য এখনো অবধি খেটে যাচ্ছেন, তাকে বিশাল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, সবশেষে একটা সুখের সংসার করতে। কিন্তু নীলা কোনদিন হারিয়ে যায়, তুই কি আমায় মনে রাখবি? অবাক চোখে শহরে ঘুরে কেমন করে ভুলবি? তখন সবেমাত্র মাধ্যমিকের গণ্ডি বেরিয়েছে অয়ন। উড়ু উড়ু মন, আড্ডা, ফুর্তি। মাধ্যমিকের রেজাল্ট ওর আশানুরূপ হয়েছে, তথাপি বাবা মাও খুব খুশি। দিদা ভালোবেসে একটা ঘড়ি কিনে দেবে বলেছেন, ডিজিটাল স্মার্ট ওয়াচ। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের আর্থিক সংকটে তা হয়ে ওঠেনি। দিদাকে অয়ন খুব ভালোবাসে। যত গোপন দিশেহারা কথা, বাচ্চামি, শীতের রাতে গল্প শোনা আর সবকিছু আবদারি দিদার কাছে। ক্লাস 11-এর টিউশন ও স্কুল একসাথে শুরু হয়ে গেছে। স্কুল খোলার 2 মাসের মধ্যেই নাকি ইউনিট টেস্ট। বন্ধুদের মতোই অয়নও পড়াশোনার কোনো চাপ একটুকুও না গায়ে মেখে গা ভাসিয়েছে স্কুল শেষের ক্রিকেট ম্যাচে কিংবা স্কুলের বাইরের মিষ্টি দোকানের আড্ডায়। স্বভাবতই অয়ন পিওর সায়েন্স নিয়েছে। বয়েজ স্কুলে মাধ্যমিক অবধি কাটিয়েছে, তাই এখন টিউশনে মেয়েদের সহচর্য সে ভালোই উপভোগ করছে এবং বলাই বাহুল্য একটি বান্ধবীও জুটে গেছে তার। অঙ্ক পড়তে গিয়ে বন্ধুত্ব হয়েছে। বিভিন্ন স্বাদের গল্প আর খুনসুটিতে বেশিরভাগ অঙ্ক টিউশনগুলো কেটেছে।
শ্রেয়ার সাথে তার বন্ধুত্ব নিয়ে বন্ধু মহলে কল্পনা জল্পনার শেষ নেই। অনেকেই তাকে ঠাট্টা তামাশাও করে থাকে। তলায় তলায় বোধহয় জল খাচ্ছিস যে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। অয়ন খুব ভালো করেই জানে শ্রেয়া কোনো মতেই তার প্রেমিকা নয়। শ্রেয়ার 6 নম্বর প্রেম ধুকে ধুকে চলছে অবাঙালি এক ছেলের সাথে। সেই প্রেমিকের আজব অভ্যাস এবং কপত কপতির কলহের গল্প প্রত্যহই একটু আদ্রু ইচ্ছে না থাকলেও শুনতে হয় অয়নকে। তবে মেলায় ঘুরতে যাওয়া কিংবা ভেলপুরি খাওয়া এসব কিছুই তার মনের কোণে কোথাও গিয়ে অতিরঞ্জিত ঠেকলেও নিজের মনে কোনো অনুভূতিরই সংকেত পায়নি অয়ন। কিছুদিন পরের কথা, শ্রেয়া হঠাৎ এ কথায় ও কথায় ওর এক বান্ধবীর কথা বলে। আরে ওই মুটকিটার কথা বলিস না, 1 নম্বরের হারামি। ও কি খুব মোটা নাকি রে? না না, তা নয়, আমি এমনি ভালোবেসে বলি, স্কুল কাটিয়েছি না তাই। ভালোবেসে? এই বাল থাম তো, সব সময় শালা ডাবল মিনিং কথাবার্তা। আমি কি বললাম? আমি তো জাস্ট। ফোন রিং হচ্ছে। ফোনটা ধরে শ্রেয়া বলতে থাকে, হ্যাঁ হ্যালো। ও, তুই তো অনেকদিন বাঁচবি রে ভাই। এই শোন না মুটকি, অয়নকে তোর কথাই বলছিলাম। ওপাশ থেকে ভেসে আসে, এই অয়নটা আবার কে রে? প্রিয়াংশুর সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে? আবার নতুন বয়ফ্রেন্ড বুঝি? আরে ধ্যার বাল, শোন তো আগে। আমি পলিটেকনিকের ম্যাথগুলো দেখতে আসি না সনাতন স্যারের কাছে। হ্যাঁ, এখানেই একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে। জানিস, ও তোর মতোই সায়েন্সের স্টুডেন্ট। তা ভালো, ঘোর মজা কর। আরে না না, শোন না, আসলে অয়নের কেমিস্ট্রি টিউশন খুঁজে পাচ্ছে না, তাই ভাবলাম যদি তুই কিছু হেল্প করতে পারিস। বলেই একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসলো শ্রেয়া। হঠাৎই ফোনটা অয়নের হাতে ধরিয়ে চোখ টিপে ইশারায় বুঝিয়ে দিল কথা বলার জন্য। খানিকটা অস্বস্তি এবং আরও কিছুটা সংকোচ নিয়ে অয়ন আমতা আমতা করে বলল, হাই, আমি অয়ন। ওপাশ থেকে উত্তর এলো, আমি নীলা। বাসের ব্রেক কষায় এক ঝটকায় বাস্তব এনে ফেলল অয়নকে। বাস থেকে নেমে মাকে ফোন করে অয়ন। মা বাবাকে জানায় তার দুর্ভাগ্যের কথা। বাবা মা কষ্ট হলেও মেনে নেয় সবটা। আশ্বাস দেয় একদিন সব ঠিক হয়ে যাবে, ভালো করে চেষ্টা করলে আরও ভালো কোম্পানিতে ওর ঠিক একটা চাকরি হয়েই যাবে। এসব শুনে অয়ন মনে মনে ম্লান হাসে আর ভাবে, ওই দুটো মানুষ আর কত কষ্ট সহ্য করে দাঁতে দাঁত চিপে তার পিঠ চাপড়ে যাবে কে জানে। যখন মানুষ ব্যর্থ হয় তখন বোধ করি নিজের সব থেকে কাছের মানুষদের সে খোঁজে, ফোনের কল লিস্টে না থাকলে মনের স্মৃতিতে। স্কুলের ইউনিট টেস্ট, বায়োলজি পরীক্ষাটা তাড়াতাড়ি দিয়ে বাড়ি ফিরছে অয়ন। গত 3 দিন ধরে বেশ ভালোই কথা হচ্ছে নীলার সাথে। পুরো নাম নীলিমা সরকার। কিভাবে যেন দুটো অজানা প্রাণ নিজ নিজ সত্তা একে অপরের মধ্যে খুঁজে পেয়েছে। ঘন্টার পর ঘন্টা, মেসেজের পর মেসেজে অয়নের ইনবক্স ভর্তি হয়েছে। কিছু মজার ঘটনাও হয়েছে ওদের মধ্যে। কেমিস্ট্রি টিউশন একদিন সকাল 7টায় আর একদিন বিকেল 5:30টায় থাকতো। ওরা একসাথেই যাওয়া আসা করে। হেডফোনের এক একটা প্রান্ত দুজনে ভাগ করে নেয়। গানের তালে কিংবা ভালো লাগার অনুভূতিতে দুজনেরই প্রাণ দুলে ওঠে। এতদিন অয়ন যে আবেগের সংকেত পায়নি তা সে বোধ করি এখন তীব্রভাবে অনুভব করছে তার নিজের মনের মণিকোঠায়। অটোতে যেতে যেতে একদিন হুট করেই নীলার গালে চুমু খায় অয়ন।
অয়নের দোষ ছিল না। একটা মেয়ে এত সুন্দর হলে আর এত মিষ্টি লাগলে কতক্ষণই নিজেকে সামনে রাখা যায়। অয়ন আশা করেছিল একটা সপাটে চড় উড়ে আসবে তার গালে, তার বদলে নীলার ফর্সা গালটা লজ্জায় রাঙা হয়ে উঠল। অয়ন কিছুটা ভালো লাগা আর কিছুটা নিজেরই বিপুল আকস্মিক সাহসে অবাক হয়ে নীলার থেকে চোখ সরিয়ে নিল। পরক্ষণেই একটা নরম ঠোঁটের স্পর্শ ওর ঠোঁট ছুঁয়ে গেল। অয়ন হতভম্ব হয়ে ভুলে গেল স্থান, খাল, পাত্র। একরাশ হাসনুহানা ফুটে উঠল ওর মনে। লেডিস পারফিউমের গন্ধ মেখে আর গালে হাত বোলাতে বোলাতে ভালো লাগায় এক প্রকার পাগল হয়েই বাড়ি ফিরেছিল সেদিন আমাদের অয়ন। এরপর থেকে ফোনের মেসেজ বা মুখোমুখি দেখা হলে চুমুটা ম্যান্ডেটরি, সেটা ভার্চুয়াল কিংবা নরম স্পর্শ। ভালোবাসার মাঝে ঝগড়ার মাধুর্য সবসময়ই অপরিহার্য। এমন কত রাত মেসেজ করতে করতে অয়ন ঘুমিয়ে পড়েছে। নীলা উত্তরের আশায় মধ্যরাত অবধি জেগে কখনো বা ফোন করে ক্লান্ত হয়ে সেও ঘুমিয়ে পড়েছে। সেদিন তো নীলার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অয়ন শীতের শুরুতে ঠান্ডা লাগিয়ে বসেছে, সর্দি, মাথা ধরা, বোধ করি হালকা জ্বরও আছে। নীলার সাথে দুপুরে কথা হয়েছে। নীলা বারবার করে বলেছে কোনোভাবেই যেন অয়ন ঘুমিয়ে না পড়ে, বিকেলে পড়তে যেতে হবে। পড়ার আগের আধ ঘন্টা সময় নীলার, এইটুকু অয়নের কাছ থেকে নীলা আশা করতেই পারে। হাত ধরে ঘোরা, মনের না বলা কথাগুলো বলা, দু একটা চুমু খাওয়া, খুব মন খারাপ করলে জড়িয়ে ধরে বসে থাকা, এসবই নীলার অয়নের কাছ থেকে চাওয়া। অয়ন যদি এই সময়টুকুও তার জীবন থেকে কেড়ে নেয় তবে সে কি নিয়ে বাঁচে? অয়ন দুপুরে কাপ সিরাপ খেয়ে ঘুমিয়ে পড়েছে। একের পর এক ফোন আসতেই থাকে নীলার ফোন থেকে। ফোনটা সাইলেন্ট হয়ে পড়ে থাকে বিছানার এক ধারে। প্রায় আধ ঘন্টা পর হুড়মুড় করে বিছানা থেকে উঠে বসে অয়ন। ফোনে নীলার এতগুলো মেসেজ এবং মিস কল দেখে একটু ভয় হয় অয়নের। মা বারণ করেছিলেন আজ শরীর অসুস্থ নিয়ে পড়তে না যাওয়াই ভালো, কিন্তু মা তো আর জানেন না যে কি পরম স্নেহের টানে ছুটে চলেছে অয়ন। একটা কোমল হাত তার চুলে বিলি কেটে দেবে, আর এই উষ্ণ কপালে দুটো নরম ঠোঁট ছুঁয়ে দিলে বোধ করি শরীরের সমস্ত অস্বস্তি একটু শান্ত হবে। অয়ন ফোন করেছিল নীলাকে। মেয়েটা একেবারে পাগলি, একটা পা জিন্সে ঢুকিয়ে অর্ধেক রেডি হয়ে বসে আছে বিছানার উপর। রাগে ফুঁসতে ফুঁসতে একটা না কত কি অভিযোগ করে যায় অয়নকে। অয়ন কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে নীলাকে টিউশনে আসার জন্য রাজি করিয়েছে। বাস স্ট্যান্ডে নেমে নীলাকে খুঁজতে থাকে অয়ন। মেয়েটা যে কোথায় গেল কে জানে। রাস্তার ওপাশ থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর, অয়ন, আরে এই অয়ন, আমি এদিকে। অয়ন, হ্যালো, আরে এই অয়ন। কোথাও থেকে একটা শব্দ ভেসে আসছে না? একা একা বিকেলে ঘুরতে বেরিয়েছিল অয়ন। মনটা ভালো নেই, আর তার সঙ্গ দেওয়ার মতোও তো কেউ নেই। নিজের অজান্তে
অনেক কিছু এলোমেলো ভাবনা চিন্তায় কখন যেন নিজের শরীরটাকে এলিয়ে দিয়েছে বিশ্রামাগারের এই চেয়ারে। শব্দটা লক্ষ্য করে রাস্তার অপর প্রান্তে চোখ যায় অয়নের। সেই চেনা মুখ, নীল কুর্তি, খোলা চুল, হাত নেড়ে তাকে ইশারায় ডাকছে বলে মনে হচ্ছে না? নীলা? অবাক চোখে শহরে ঘুরে কেমন করে ভুলবি বলতো? বারবার জীবনে বসন্তের মতো ফিরে এসে উড়ন্ত ঘুড়ির মতো মনকে কালবৈশাখীর ঝড়ের ঘূর্ণিপাকে পাতিত করার কারণ ও ব্যাখ্যা কোনোটাই খুঁজে পায়নি অয়ন। অম্লান নিঠুর একটা হাসি ছুড়ে দেন নীলার দিকে। নীলা ধীর পদে অতি সাবধানে রাস্তা পার হয়ে এগিয়ে আসে অয়নের দিকে। যে নীলা সবসময় ওর হাত শক্ত করে ধরে রাস্তা পার হতো, সে অবলীলায় আজ একাই তা করতে পারে। সত্যিই কিভাবে যেন ধীরে ধীরে অয়নের প্রয়োজনীয়তা ফুরিয়েছে নীলার জীবন থেকে। মিষ্টি একটা হাসি হেসে নীলা অয়নের পাশে এসে বসে। কেমন আছিস? কতদিন পর দেখা হলো বল। কেটে যাচ্ছে, তুই বল, তোর কি খবর? আমারও এই চলছে রে। তা কারোর জন্য অপেক্ষা করছিলি বুঝি? না, আসলে বাস স্ট্যান্ডে বসে আছিস তো, তাই বললাম আর কি। তেমন কিছুই না, এমনিই মনটা ভালো নেই। সবসময় এত নেগেটিভ কেন তুই? পজিটিভ কিছু হয়নি তাই। ভেবেছিলাম চাকরি পেলে জীবনে কিছু প্রবলেম সলভ হবে, তাও তো পেলাম না। পাশের পার্কে বসে কথা বলি? হ্যাঁ চল। বাস স্ট্যান্ডের লাগোয়া পার্কে বসে দুজন কথা বলতে থাকে। তা কবে চাকরিটা পেলি, আর কবেই বা? 3 মাস আগে। ভেবেছিলাম সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। জানিস, যখনই আমি সবকিছু নতুন করে সাজাই, তাসের ঘরের মতো তারা ভেঙে পড়ে বারবার। ছাড় ছাড়, আমার সব নেগেটিভ কথা। তোর কথা বল শুনি। সেরম কিছুই না, এই অফিস থেকে ফিরছিলাম, দূর থেকে তোকে দেখতে পেলাম, তাই কথা বলতে এলাম। কারণটা কি জানিস তো? অনেক সময় মানুষ কথা বলার প্রয়োজনটুকুও মনে করে না। একদিন আইসক্রিম দোকানে আমার পাশে দাঁড়িয়ে আইসক্রিম কিনলি, অথচ আমায় লক্ষ্য করেও মুখ ঘুরিয়ে চলে গেলি। একবার কথার কথা জিজ্ঞেসও করলি না। আমার কোনো কথায় তোর কি যায় আসে? ভালো আছিস, আরো ভালো থাক। এই আছি একরকম। তারপর তোর নতুন বয়ফ্রেন্ড কেমন আছে? তুই জানিস আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছিলি? হ্যাঁ, সেদিন দিদা মারা যায়। বারবার বলতো জানিস, তুই আমার কৃষ্ণ, দেখবি ঠিক তো রাধা খুঁজে পাবি। কিন্তু দিদা বোঝেনি, রাধা কৃষ্ণকে পেয়ে তো ছিল, তবে শেষ পরিণতি বিচ্ছেদ। একমাত্র ভরসা যখন জীবন থেকে চলে গেল, আমি হতাশ, উপেক্ষিত আর বেদনা বিলাসী হয়ে আনমনে ঘরে বসে আছি। রিশান বাড়িতে এসেছিল। বন্ধুর থেকেও ভাইও আমার কাছে বেশি, আমায় সান্ত্বনা দিচ্ছিল। দু একটা কথা বলছিলাম নিজেকে শান্ত করার জন্য। হঠাৎ করে কি খেয়ালে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা ওপেন করি, দেখতে পাই তুই একটা দামি গাড়িতে বসে, পাশে কাকিমা আর একটি ছেলে তোকে অর্ধ আলিঙ্গন করে। ওই বিষণ্ণতার মধ্যেও মনের মধ্যে আরো একটা কিছু হারিয়ে যাওয়ার যন্ত্রণায় মন পাখিটা ছটফটিয়ে উঠছিল। বিশেষ কর আমি তোর জন্য নয়,
নিজের জন্য খুব কেঁদেছিলাম। আমি তোর ক্ষতি চাইনি, চেয়েছিলাম তুই ভালো থাক। নীলা কিছুক্ষণ কোনো কথা বলল না, যেন একটা কালো মেঘের ছায়া তার গোটা মুখে ছড়িয়ে পড়ল। সেটা ঠিক অয়নের যন্ত্রণা পীড়িত দিনগুলোর কথা ভেবে, নাকি দিদার চলে যাওয়ার কথা ভেবে, কিংবা তার নতুন প্রেমিকের কথা ভেবে, তা ঠিক বোঝা গেল না। এখন আর সুমনের সাথে সম্পর্কটা নেই রে। আমি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু আমারই দুর্ভাগ্য, আমি তা পারিনি। দুর্ভাগ্য? আমিও তো পারিনি বল। সুমনের থেকে সময় চাইলে ও আমায় সেভাবে সময় দিত না। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতো, কিছু বললেই বলতো আমার তো একটা পার্সোনাল লাইফ আছে নাকি। ওর একটা বেস্ট ফ্রেন্ড ছিল, অবশ্যই মেয়ে, নাম রাজশ্রী। আমি মোটেও পজিটিভ নই, বাট তাও আমি প্রেমিকা হিসেবে ওর থেকে যে সময় বা ইম্পর্টেন্স যেটাই ডিজার্ভ করি তার সিকি ভাগও আমায় দেবে না। আমি তাও মেনে নিয়েছিলাম জানিস, কিন্তু পরে জানতে পারি রাজশ্রীর সাথে ওর ঘনিষ্ঠতা প্রেমে পরিণত হয়েছে। আমি আর একটা মুহূর্তও অপেক্ষা করতে পারিনি। ও আমায় বোঝাতে এসেছিল, কিন্তু আমি ওর নির্লজ্জতায় শুধু অবাক হয়েছিলাম। বুঝলাম। তারপর এখন কোথায় থাকিস? এই তো পাশেই, ওই চৌমাথাটা দেখছিস, ওই চৌমাথাটার বাম দিকের গলিটার ঠিক পরেই। এত কাছে থাকিস তাও দেখা হয় না। আয় না একদিন বাড়িতে, আয় না একদিন বাড়ি। সন্ধেবেলা বুড়ো বটগাছটার তলায় অয়নের কাঁধে মাথা রেখে আকাশের দিকে মুখ করে কথাটা বলেছিল নীলা। অয়ন চমকে উঠল। কি বলে এই পাগল মেয়েটা? কাকু কাকিমা আমাকে পিটিয়ে বের করে দেবে। না, একদমই না। আমি মাকে বলে রাখবো, আমার মা সব কিছুই বোঝে, ওপেন মাইন্ডেড পার্সন, তাই কোনো প্রবলেম হবে না। আয় না প্লিজ, দেখা করবি, কথা বলবি, আয় 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 প্লিজ আয়। অয়ন আমতা আমতা করে বলে, কি দরকার, থাক না। নীলা অয়নের চুলের মুঠিটা ধরে নিজের মুখের কাছে টেনে নিয়ে আসে। আমায় ভালোবাসতে হলে আমার কথা শুনতে হবে। আমি যেদিন দেখব তুই আমার কথা শুনছিস না, সেদিন বুঝবো তুই আমায় আর ভালোবাসিস না। বলেই ঠোঁটটা আলতো করে কামড়ে দেয় অয়নের। সেদিনের পর থেকে অয়ন কখনোই নীলার কথা উপেক্ষা করেনি। পরের দিন কতকটা নীলার আবদারে ওর বাড়ি যায় অয়ন। প্রথমটা তীব্র সংকোচে ও ভয়ে তার গোটা শরীর ঘামছিল। নীলার মুখটা মনে করে নিজের মনে সাহস সঞ্চয় করে অয়ন। নীলাকে অয়ন তার জীবনের সৌভাগ্যের প্রতীক বলে গণ্য করে। অনেক বিজ্ঞজনেরা বলতেই পারেন এইরকম কোনো বস্তু হয় না তো। তবে কি জানেন তো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাড়িতে ঢুকে অয়নের এক মুহূর্তে সমস্ত ভয় কেটে গেল। নীলার মা মানে কাকিমা খুব যত্ন করে ওর জন্য লুচি মাংস করেছিলেন, সাথে এক কাপ কফি। কোনো মা যে এভাবে নিজের ছেলে মেয়েদের সাথে বা তাদের বন্ধুদের সাথে এত ভালোভাবে মিশে যেতে পারেন তা কখনোই কল্পনা করতে পারেনি অয়ন। এরপর থেকেই মাঝে মধ্যেই কাকিমার সাথে কথা হয়েছে। কোনো সময় নীলার কোনো সমস্যা হলে বা ও ফিরতে দেরি করলে প্রথমেই অয়নের কাছে ফোন আসতো। এইসব সে ভালোই উপভোগ করছিল। বোধ করি অয়নের কাছে ওই কটা দিন স্বর্গ সুখের থেকেও কম কিছু ছিল না।
আজকাল অয়ন স্কুলে খুব কম যাচ্ছে বললেই চলে। তথাপি নীলার আবদারে দেখা করার পরিমাণ এবং সময় কাটানোর সময় বাড়ছে দিনে দিনে। বন্ধু মহলে এ নিয়ে তিরস্কারের শেষ নেই অয়নের। নিজের প্রাণের দুই বন্ধু রিশান ও অরিজিৎকে কোনো রকমে সামলে রেখেছে অয়ন। সেদিন সন্ধ্যেতে কনফারেন্স কল এলো। ভাই, স্কুল টুর আসবি না? আহা, তুই বুঝিস না কেন? ও তো এখন প্রেমে কেষ্ট ঠাকুর। আরে না না, সেসব কিছুই না। দামদা, বল না ভাই, প্রেম করছিস তাই মন উড়ু উড়ু? সব কিছু ছেড়ে প্রেমিকার চুমুতে গা ভাসিয়েছিস? তা বলে ভাই তুই আমাদের ভুলে যাবি? আমাদের কথা তোর মনে পড়ে না? আমাদের কথা তোর মনে পড়ে না? ফোনের ওপাশ থেকে ভেসে আসা অরিজিতের কণ্ঠস্বরে বাস্তবে এসে পড়ে অয়ন। কনফারেন্স কলে রিশানও আছে। দেখ ভাই, যে কোম্পানি তোকে দরকার নেই সে কোম্পানির জন্য তুই নয়। তুই আরো ভালো কিছু পাবি, আর ভেঙে পড়িস না। রিশানের কথা শেষ করতে না দিয়েই অয়ন বলে ওঠে, আজ আবার অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছিল ভাই। রিশান ও অরিজিৎ কেউই কিছুক্ষণ কথা বলে না। কথার খেই ধরতে পেরে রিশান বলে ওঠে, কখন, কোথায়? আজ বিকেলে পার্কে বসে অনেকক্ষণ কথা হলো। বলল একদিন বাড়িতেও আসতে। ভাই, ও তো বয়ফ্রেন্ড আছে, তা সত্ত্বেও। অয়ন রিশানকে বাধা দিয়ে বলে উঠল, আরে না, রিসেন্টলি ওর ব্রেকআপ হয়েছে। মনটা খুব খারাপ রে। ওর হয়তো আমাকে দরকার। তোর যখন হয়েছিল তখন ও এসেছিল। তুই এত উদার হয়ে বারবার ওর কাছে ফিরে যাস কেন বলতো? ভাই, এটা বুঝে নে, ও কখনোই তোর হবে না। জানি ভাই, চাকরি পেয়েছে কদিনের মধ্যে। আশা করি কাকু ওর জন্য সুপাত্র দেখে বিয়েও ঠিক করে দেবে। বিয়ে করুক, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা হোক, অনেক খুশিতে থাকুক। আমি কদিন আগে পর্যন্ত ওকে কাছে পাওয়ার জন্য ভাবতাম, কিন্তু জীবনের এই পর্যায়ে এসে এইটুকু বুঝে গেছি, কোনো না কোনোভাবে নিজের জীবন আমি ঠিক কাটিয়ে দেব। আমি সবসময় চাই ও ভালো থাকুক, খুব ভালো থাকুক, আরো ভালো থাকুক। বারবার ও বসন্তের মতো আমার এই ভাঙা মনের কুড়ে ঘরে ফিরে এলেই আমি বাধিত হব। বিয়ের পর ভগবান না করুক, যদিও কোনো বিপদে পড়ে আমার কাছে সাহায্যের জন্য আসে, আমি বারবার আমার পরম স্নেহে ওকে আগলে সেই বিপদের মোকাবিলা করব। অরিজিৎ কঠোর কণ্ঠস্বরে তাচ্ছিল্য ছুঁড়ে দিয়ে বলল, মেয়ের পর বাচ্চা করে তোর কাছে এলে তখন কি করবি তুই? আমি একটা বাজে কথা শুনতে চাই না। শুনে রাখ, ও যদি বিয়ে করে, বাচ্চা নিয়ে আমার কাছে কোনোদিন ফিরে আসে, বলে যে আমি তোকে ভালোবেসে ভালো ছিলাম, আমি ওকে ওই অবস্থাতেই গ্রহণ করব। সমাজ কি বললো তাতে আমার বাল ছেঁড়া যায়। আমি আজন্ম ওকে ভালোবেসে যাব। হ্যাঁ, হয়তো বাবা মার মুখ চেয়ে অন্য কাউকে বিয়ে করতে হবে, আমি খুশি মনে তা করেও নেব। কিন্তু কিন্তু আমি কখনোই তাকে ভালোবাসা দিতে পারবো না। নীলা আমার জীবনে আজ যাই হোক না কেন একমাত্র ভালোবাসা, এটা মনে রাখিস। হোয়াটসঅ্যাপে একটি নোটিফিকেশন ঢোকে। কাল আসছিস তো? কাল আসছিস তো? মেসেজটা সিন করে অয়ন রিপ্লাই করে, কোথায় যাব? কাল বিকেলে কেমিস্ট্রি পড়া নেই তো, ফিজিক্সে যেতে হবে। কাল শব্দ পড়াবে। ওপাশ থেকে রিপ্লাই আসে, বাড়িতে কাল কেউ থাকছে না। সঙ্গে দুটো হাসির ইমোজি। বাড়ি যাব? আশেপাশের কেউ যদি দেখে নেয়? টিউশন বাং করব? ওরে আমার ক্যাপলা চন্দ্র, মা বাবা কেউ নেই। অয়ন রিপ্লাই করে, ঠিক আছে, কাল যাচ্ছি। ঠিক আছে, কাল যাচ্ছি। রিপ্লাই করে অয়ন ঘুমানোর জন্য তোড়জোড় করে।
মা বাবাকে একবার ফোন করতে হবে। চাকরিটা না পাওয়ার পর থেকেই বোধ করি একটা অপরাধ বোধ অয়নকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই যতটা পারা যায় কম কথা বলেও। কিন্তু আজ পর্যন্ত নীলা ডাকলে তাকে উপেক্ষা করার ক্ষমতা কোনোদিনই ছিল না অয়নের, আর হবেও না। খোঁচা খোঁচা এক গাল দাঁড়িয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে অয়ন। নীলা বলতো, শোন না রে, দাড়িটা না বেশি বড় রাখিস না। চুমু খেতে গেলে আমার বড্ড খোঁচা লাগে, ভালো লাগে না একদম। তাই অনেকবারই তাকে ছোট ছোট করে দাড়ি রাখতে হয়েছে। অনেক সময় তো নিজের এবং নিজের বন্ধুদের বিরুদ্ধাচরণ করে ক্লিন সেভ করতে হয়েছে। পরের দিন সকালে একটা ইস্ত্রি করা নীল জামা এবং জিন্স পরে নীলার বাড়ির দিকে রওনা দেয় অয়ন। কি জানি কি কারণে বা আশায় আজ একটু বেশিই সেজেছে অয়ন। নীলার পাঠানো লাইভ লোকেশনটা দেখে দেখে অ্যাপার্টমেন্টের ঠিক নিচে এসে নীলাকে ফোন করে। জানতে পারে 5 তলায় থাকে নীলা। লিফটটা ধরে 5 তলায় এসে চোখ পড়ে বাম দিকের ফ্ল্যাটের বাইরে লেখা নীলিমা সরকার। দুবার নক করতেই নীলা দরজা খুলে দেয়। আয় না, ভেতরে আয়। তুই একা? হ্যাঁ রে বাবা, একাই। দোকা কোথায় পাবো শুনি? তুই একা? হ্যাঁ রে, আমি একাই। দোকা কোথায় পাবো শুনি? নীলার কথায় ভয়ে দুরু দুরু করা অয়নের মুখ থেকে কোনো কথা সরল না। এক ঝটকায় নীলা অয়নকে টেনে দরজা ফেঁচিয়ে দিল, বলে উঠল, ওরে আমার ক্যাপলা চন্দ্র, মা বাবা কেউ নেই, একাই তো থাকবো। স্নান করে কতক্ষণ ধরে ছাদে ঘুরছিলাম, ওয়েট করছিলাম তোর জন্য। আমার চুলটা শুকিয়েও গেল এতক্ষণে, বাট তোর আসার পাত্তা নেই। সবেতেই তোর দেরি, জানিস তো। একটা গোলাপি টপ আর হট প্যান্ট পরেছে নীলা। দেখতে কতই না সুন্দর লাগছে। অয়ন এক ঝটকায় ওর কোমর ধরে নিজের কাছে টেনে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নীলার আঙুল বিলি কেটে দেয় অয়নের চুলে। নীলা আদর মাখানো স্বরে বলে ওঠে, খিদে পাচ্ছে রে তোর? কিছু খাবি? বিরিয়ানি রান্না করেছিলাম, দেবো একটু? খিদে পাচ্ছে তোর? কি খাবি বল? বিরিয়ানি রান্না করেছিলাম, দেবো? নীলার কথায় হোশ ফেরে অয়নের। অয়ন উত্তর দেয়, দে, তোর হাতের রান্না তো ছাড়া যাবে না। বিরিয়ানিটা সত্যিই খুব ভালো বানিয়েছিল নীলা। নিজেদের অতীতের বন্ধুত্বের কথা আলোচনা করতে করতে সময় কাটাতে থাকে অয়ন ও নীলা। তারপর নতুন প্রেম করছিস না? না ভাই, এবার একদম বিয়ে করব, ভেবেই নিয়েছি। তাছাড়া মা বাবাকে বলেছি পাত্র খুঁজতে, তো আমি না চাইলেও মা বাবা করিয়েই দেবে। আমার কি, আমি জমিয়ে খাওয়া দাওয়া করবো তোর বিয়েতে। কথাটা বলল বটে অয়ন, কিন্তু বিয়ের কথা শুনে অয়নের বুকে যে কতটা ঝড় বয়ে গেল তা কেবল ঈশ্বরই জানেন। নীলার মতে প্রেমের পর বন্ধুত্ব স্থাপন করাই যায়, কারণ বন্ধুত্ব দিয়েই তো প্রেমটা শুরু হয়েছিল। কিন্তু প্রেম তো কোনো টাইম পাস না। একটা মানুষকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে কল্পনা করে তার গায়ের গন্ধ মেখে এলোকেশি চুলে হৃদয় ভাসিয়ে হালগোছে তার গাল ধরে চুমু খেয়ে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসে কিভাবে কোনো মানুষ পুনরায় বন্ধুর পর্যায়ে নিয়ে এসে দূরত্ব তৈরি করতে পারে, সে কারণ ব্যাখ্যা কখনোই অয়নের মনোপুত হয়নি। কিন্তু নীলা চাইলে সে আক্ষরিক অর্থে সব কিছুই করতে পারে। বড় হয়েছে, বুঝতে শিখেছে, ম্যাচুরিটি এসেছে, তাই নিজের অনুভূতিগুলো চেপে বন্ধুত্বের প্রস্তাব মাথা পেতে গ্রহণ করেছে অয়ন। একবার ভেবে দেখি,
আপনি যার সাথে 7 পাক ঘোরার স্বপ্ন দেখছেন প্রতিদিন, প্রতি রাত, এমনকি বিচ্ছেদের পরের রাতগুলো অনিদ্রায় তাকে ভেবেই কেটেছে, সেই অয়ন আজ কতটা কঠোর হয়ে কেবল এবং কেবলমাত্র নীলার মুখ চেয়ে অন্য পুরুষের হাতে নিজের হৃদয়কে অর্পণ করবে। সে যাই হোক, গল্প মজায় আড্ডায় নীলা ও অয়নের বন্ধুত্ব ক্রমে গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। দুটো প্রাণ হঠাৎ কোন এক টানে একে অপরের সুখে কষ্টে দুঃখে সম্বল হয়েছে। ইতিমধ্যে অয়ন প্রায় 5 মাস পর আবার একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। এই খুশিতে নীলা নিজের বাড়িতে অয়নকে আমন্ত্রণ করেছে লাঞ্চের জন্য। হাতে একটা বড় চকলেটের প্যাকেট নিয়ে নীলার ফ্ল্যাটের কলিং বেলে চাপ দেয় অয়ন। দরজা খুলতেই চোখ জুড়িয়ে যায় অয়নের। হলুদ শিফনের শাড়ি, কানে দুল, হাতে একটা সোনার ব্রেসলেট। নীলাকে অপূর্ব মিষ্টি দেখতে লাগছে। যদিও বা স্বপ্নে কতবার এরূপে নীলাকে কল্পনা করেছে সেই হিসাব অয়নের কাছে নেই। হাঁ করে বাইরে না দাঁড়িয়ে থেকে দয়া করে সোফাতে এসে বস। জো হুকুম ম্যাডাম। শোন না রে, বেশি কিছু করতে পারিনি কিন্তু এই ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর করেছি সাদা ভাত, আলু ভাজা, মুগের ডাল, মাটন কষা আর পাঁপড়। দই মিষ্টিটা কিনে এনেছি, ব্যাস এইটুকুই কিন্তু। উফ, আর কি চাই? দে দে, অপেক্ষা করাচ্ছিস কেন? আরে বাবা, দিচ্ছি দিচ্ছি, টেবিলে বস, গিয়ে আমি আনছি। প্লেটে ও বাটিতে এক এক করে সব সাজিয়ে দেয় নীলা। অয়ন পরম তৃপ্তিতে খেতে থাকে। কেমন হয়েছে রে? দারুণ হয়েছে রে, মনে হচ্ছে একটা চুমু খাই। না না, মানে হাতে হাতে। নীলা গম্ভীর হয়ে বসে রইল। পরিবেশটা একটু অস্বস্তিকর ঠেকল অয়নের কাছে। সে খানিকটা স্বাভাবিক করতেই বলে উঠল, না মানে কিছু খারাপ ভাবিস না, আমি ওভাবে কিছু বলতে চাইনি। নীলা সেরকমই থমথমে মুখ করেই বলল, শোন না, বলছি খাওয়া হয়ে গেলে তুই প্লেটটা রেখে হাত ধুয়ে নিস, কেমন? আমি পরে পরিষ্কার করে নেব। আসলে কোমরটা খুব ব্যথা করছে রে, আমি বরং গিয়ে একটু সোফায় বসি। অয়ন বাধ্য ছেলের মতো খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে নীলার বিপরীতে রাখা চেয়ারটায় এসে বসল। বাবা আমার বিয়ের জন্য তাড়া দিচ্ছে, এই বছরই ভাবছে। অয়নের চারদিকটা যেন হঠাৎ থমকে গেল। যে আশার প্রদীপটা ধিকি ধিকি জ্বলছিল, ধমকা বাতাসে তা এক লহমায় নিভে গেল। একটা বুক ভাঙা কান্না ফেটে বেরোতে চাইল তার বুক চিরে। নিজের অনুভূতিকে অমানসিকভাবে চেপে রেখে উত্তর দিল, ভালো তো, বিয়ে করে নে, ভালো থাক। সত্যি বলতে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না রে, আর আমার নিজস্ব কিছু স্বপ্নও তো রয়েছে, তাই না? আর অ্যারেঞ্জ ম্যারেজে বুঝতেই তো পারছিস, অচেনা একজন মানুষ, সে আমার স্বপ্নের কতটা গুরুত্ব দেবে তা তো আমি জানি না। দেবে হয়তো, তবে আমার মতো হয়তো সবটুকু দিয়ে দেবে না। ও তাই বুঝি? তা তোকে যখন বিশ্বাস করেছিলাম তখন তার দাম দিয়েছিলি বুঝি? হাহ, নিজের ভুলে সব কিছু হারিয়েছিস তুই। আমি তো বারবার স্বীকার করেছি আমার ভুল, আমার ভুল। আমার হয়তো তোর প্রতি বিশ্বাস রেখে অপেক্ষা করা দরকার ছিল, সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। তোকে ভুল বুঝে সেদিন অতটা রিয়্যাক্ট করা হয়তো ঠিক হয়নি। তার জন্য আমি আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। প্রতিটা রাতে আমি একটু একটু করে ক্ষয়ে গেছি। আমি চাই শুধু তুই ভালো থাক, তুই বিয়ে কর, সুখে থাক। আমি কোনোদিনও তোকে আটকাবো না। যদি বলি একজন অচেনা মানুষকে বিশ্বাস করতে আমার ভয় হয়, কারণ তোকে একদিন বিশ্বাস করে আমি ঠকে গিয়েছিলাম। আমায় আরেকবার বিশ্বাস করে দেখ না।
তোর সব ইচ্ছা আমি পূরণ করব। হয়তো জীবন কোনোভাবে কেটে যাবে অন্য কাউকে বিয়ে করে, কিন্তু তোকে পেলে আমি আমাদের সমস্ত ইচ্ছে পূরণ করার সামর্থ্য রাখি। বস এখানে। অয়ন অবাক বিহ্বল হয়ে মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে এগিয়ে যায় নীলার দিকে। অয়ন মাটির উপরে নীলার পায়ের কাছে এসে বসে পড়ে। আমায় ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ, পাগলের মতো ভালোবাসি, তোকেই ভালোবাসি। তাহলে এতদিন আমায় ছেড়ে থাকলি কি করে তুই? কোনো কথার উত্তর দিল না অয়ন, কেবল নীলার পায়ে মাথা দিয়ে কাঁদতে থাকে। নীলা হার নিজেকে সামলাতে পারে না, অয়নকে জড়িয়ে ধরে সেও কেঁদে ফেলল। এতদিন কিভাবে যে হৃদয়ের দুটো ভাঙা কোণা একে অপরের থেকে দূরে ছিল সে কেবল ঈশ্বরই জানেন। পৃথিবীতে প্রতিটা হেরে যাওয়া মানুষই বোধ করি এমনই কোনো এক অলীক কল্পনা নিয়ে বেঁচে থাকে যে একদিন সব ঠিক হয়ে যাবে। কারোর হয়, আবার কারোর হয় না। কেউ নিজের প্রেমকে ফিরে পায়, কাউকে আবার মুখ বুজে শত কষ্ট সহ্য করে সেই প্রেমকে বিদায় দিতে হয় কোনো এক অচেনা মানুষের কাছে। প্রেমের সুখের জন্য প্রেমকে ভালোবেসে আত্মত্যাগ করার নামই তো ভালোবাসা। এতক্ষণ আপনারা শুনছিলেন সোমেশ দাসের লেখা আবার ফিরে এলে। চরিত্রায়নে গল্পপাঠ সোমেশ, অয়ন শুভায়ু, নীলা অঙ্কিতা, অরিজিৎ রূপম, শ্রেয়া শান্তনা, রিশান আবির। সাউন্ড ডিজাইন সোমেশ, পোস্টার ডিজাইন সৌরভ পাল এবং সমগ্র পরিচালনায় সোমেশ। এইরকম আরও গল্পের সম্ভার নিয়ে হাজির থাকবে আপনাদের গল্পের ডিঙ্গি। আর গল্পের স্রোতে ভাসতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পের ডিঙ্গি।